চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রার্থীদের। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি বিষয়বস্তু যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। গতদিন আমরা ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তির আলোচনা শুরু করেছি। অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা ভাষা শিক্ষণ দক্ষতার যে মূল 4টি ভিত্তি আছে তার মধ্যে শ্রবণ এবং কথন আলোচনা করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব পঠন এবং লিখন নিয়ে। কেমন? যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে। এবং সেই সঙ্গে সঙ্গে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আমরা টপিকে চলে যাই। আজ আমরা শুরু করছি পঠন নিয়ে। ঠিক আছে, পঠন অর্থাৎ রিডিং। পঠনটা আমরা বলেছিলাম এটা হচ্ছে গ্রহণমূলক, ঠিক, অর্থাৎ এটা ইনপুট। পাঠ করার দক্ষতাই হচ্ছে পঠন এক কথায়। এর মধ্যে কি লুকিয়ে থাকে? কথনের দক্ষতা লুকিয়ে থাকে। এটা একটা খুব বড় পয়েন্ট যে পঠনের মধ্যে কোন দক্ষতা লুকিয়ে থাকে, কথনের দক্ষতা লুকিয়ে থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যা পড়া হয় তা সঠিকভাবে উচ্চারণও করতে হয়, তাই না কথনের দক্ষতা লুকিয়ে আছে? এটাই হচ্ছে এর কারণ। যখন আমি সরব পাঠ করছি তখন আমাকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হচ্ছে, এবং যখনই সঠিকভাবে উচ্চারণ করছি সেটা কথন দক্ষতাকে বাড়িয়ে তুলছে। পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা, প্রোডাক্টিভ স্কিল বলা হচ্ছে পঠনকে। এখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি, দুটোই। একদিক থেকে গ্রহণ করছি, একদিক থেকে প্রেরণ করছি। আগ্রহ ও অভ্যাস এই দুইয়ের মেলবন্ধনে পাঠ করার দক্ষতা বৃদ্ধি সম্ভব, মানে পঠনের দক্ষতা বৃদ্ধি সম্ভব। অর্থাৎ পঠনের জন্য অবশ্যই আগ্রহ থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের অভ্যাসও থাকতে হবে। অভ্যাস যদি আগ্রহ আছে, আমি অভ্যাস করছি না, তাহলে কিন্তু পঠন দক্ষতার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়ায়। কেমন? আচ্ছা, শিক্ষার্থীর চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনার প্রসার ঘটে পঠনের মাধ্যমে। যখন পড়ছে তখন যে বিষয়টা পড়ছে সেটা সম্পর্কে বুঝতে হচ্ছে, সেটাকে অ্যানালাইজ করতে হচ্ছে, তাই চিন্তা, চেতনা, ভাবনা এগুলো কল্পনার প্রসার ঘটছে। যখন গল্প পাঠ করছে তখন মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, কল্পনার প্রসার ঘটছে। জ্ঞান লাভের স্পৃহা, পাঠের প্রতি মনোযোগ ও একাগ্রতা এর ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে, বা প্রয়োজন হয় পঠনের জন্য। পঠনের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো কি আমরা একটু জেনে নিই। এক হচ্ছে পাঠের অভ্যাস, দুই হচ্ছে পাঠের দক্ষতা। একটা হচ্ছে স্টাডি হ্যাবিট, একটা হচ্ছে স্টাডি স্কিল, ঠিক আছে। এই যে পাঠের অভ্যাস, মানে আমার একটা দৈনন্দিন অভ্যাস থাকা দরকার, তবেই সেটা পাঠ করার দক্ষতাকে বাড়িয়ে তুলবে, এবং সেটা দক্ষতা সহকারে পাঠ করতে হবে। এই দুটো বিষয়, তাহলে পাঠের অভ্যাস এবং পাঠের দক্ষতা পঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এবারে চলে আসি আমরা পঠনের ধাপ, স্টেজেস অফ রিডিং। কি বলা হচ্ছে দেখে নিই। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছেন। তার মনে রাখবে, মাইকেল ওয়েস্ট কটা ধাপের কথা বলেছেন? 5টি। কি কি? শব্দ পরিচিতি, যাকে বলা হচ্ছে ওয়ার্ড রিকগনিশন। শব্দের ব্যাখ্যা, অর্থাৎ যে শব্দটা আমি পড়ছি সে শব্দটা আসলে কি সে সম্পর্কে পরিচিতি। শব্দের ব্যাখ্যা, ওয়ার্ড ইন্টারপ্রিটেশন, শব্দের মাধ্যমে কি বলতে চাওয়া হচ্ছে, তার মধ্যে কোন ভাবটা অন্তর্নিহিত হয়ে লুকিয়ে আছে সেটা বলতে চাওয়া হচ্ছে। বিভিন্ন অংশ বা শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন, অর্থাৎ সংশ্লেষণ। একাধিক শব্দকে একসঙ্গে জুড়ে এক বা একাধিক শব্দ নিয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার যে বিষয়টা, সেটা এখানে ধাপ হিসেবে কাজ করছে, তৃতীয় ধাপ হিসেবে। চতুর্থ ধাপ হিসেবে বিভাজন বা উপাদান গঠন, এটা হচ্ছে গ্রুপিং। আর পঞ্চম হচ্ছে সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা, স্কিমিং। তাহলে 5টা কী কী পেলাম আমরা? না, ওয়ার্ড রিকগনিশন, ওয়ার্ড ইন্টারপ্রিটেশন, সিনথেসিস, গ্রুপিং অ্যান্ড স্কিমিং। এটা হচ্ছে পঠনের ধাপ। যখন আমরা কোনো কিছু পাঠ করি, এইভাবে ধীরে ধীরে বিষয়টার সারবস্তু, লাস্ট যেটা আসছে সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা, মানে বিষয়বস্তুর যে অন্তর্নিহিত অর্থ বা কী বলতে চাওয়া হচ্ছে বা কী ভাব তার মধ্যে আছে সেটা আমরা বুঝে নিই। এবং সেটা শুরু হচ্ছে কোথা থেকে? শব্দ পরিচিতি দিয়ে।
তারপর আসছে শব্দের ব্যাখ্যা, তারপর বাক্য গঠন সংশ্লেষণ, তারপর বিভাজন বা উপাদান গঠন, তারপরে সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা। ঠিক আছে, লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। কোনো কিছু একটা লেখা আছে, আমরা যখন পাঠ করি কী করি, একটা লিখিত রূপকে পাঠ করি, সেটার যে অর্থ উপলব্ধি করতে পারার বিষয়টাই হচ্ছে পঠনের মূল উদ্দেশ্য। এটা আর বলার অপেক্ষা রাখে না, বুঝতেই পারছো। পাঠ্য বিষয়কে বোধশক্তি দিয়ে হৃদয়ঙ্গম করার দক্ষতা বৃদ্ধির জন্য জনপ্রিয় পদ্ধতিকে বলে SRR পদ্ধতি। এই পদ্ধতির 3টি ধাপ। কী কী? স্কিমিং, রিডিং, রিভিউইং। SRR, প্রথমে S ফর স্কিমিং, R ফর রিডিং, R ফর রিভিউইং। কী বিষয় বলা হচ্ছে? স্কিমিং হচ্ছে ভাষা ভাষা বা উপর উপর পাঠ করা, অর্থাৎ জাস্ট একটা পড়ে নিলাম। রিডিংটা কি? কোনো কিছু বাদ না দিয়ে পাঠ্য বিষয় সম্পূর্ণরূপে পাঠ করা, সঠিকভাবে নিখুঁতভাবে পড়লাম। আর রিভিউইংটা কি? পাঠ্য বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য সমগ্র রচনাটাকে পুনর্বিচার করে দেখা। অর্থাৎ প্রথমে একটা ভাষা পাঠ করে একটা বিষয়বস্তু, আচ্ছা এটা বলতে যাওয়া হচ্ছে, তারপরে ভালো করে আবার ভালো করে পড়ে নিলাম খুঁটিয়ে খুঁটিয়ে, আচ্ছা কী বলা হলো, আচ্ছা এটা বলা হলো, তাহলে এর মাধ্যমে কী বোঝাতে চাওয়া হয়েছে, 3য় ধাপে চলে এলো। সেটার জন্য হচ্ছে রিভিউইং, সমগ্র রচনাটাকে পুনর্বিচার করে দেখা যে আমি যে বিষয়টা বুঝলাম সেটা সঠিক বুঝলাম তো, সঠিক উপলব্ধির জায়গা এলো তো, লেখক যেটি প্রকাশ করতে চেয়েছেন সেই প্রকাশটা সঠিকভাবে আমি গ্রহণ করতে পারলাম তো, বা আমার চিন্তা শক্তির মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে তো। এটা হচ্ছে রিভিউইং। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধে নেই। নেক্সটে করছি। এবারে বলা হচ্ছে পাঠের বা পঠনের শ্রেণী বিভাগ। পদ্ধতি বা বহিরঙ্গের দিক থেকে পঠনকে 2 ভাগে ভাগ করা যায়, আর লক্ষ্য বা উদ্দেশ্যের দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখে নিই পদ্ধতি বা বহিরঙ্গের দিক থেকে কীভাবে 2টো ভাগ। এক হচ্ছে সরব পাঠ, লাউড রিডিং। 2 হচ্ছে নীরব পাঠ। সরব পাঠ মানে কি? সরব পাঠ মানে হচ্ছে আমি উচ্চারণ করে করে যেটা শ্রবণযোগ্য হবে সবার কাছে, সেটা হচ্ছে সরব পাঠ, এবং নিজের কাছেও শ্রবণযোগ্য হবে। এই যে সরব পাঠ, এটা আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একক সরব পাঠ মানে একা একা পড়ছি, সমবেত সরব পাঠ মানে কালেকটিভ রিডিং, একসঙ্গে অনেকে পড়ছি। এই যে সমবেত সরব পাঠ, এটা কিন্তু মূলত প্রাথমিক স্তরেই বেশি ফলপ্রসূ হয়। ধরো প্রাথমিক স্তরে নামতা পড়ানো হচ্ছে, 1 1 কে 1, 1 2 2, 1 3 3, এইভাবে যে পড়ানো হয়, তাহলে সবাই সমবেতভাবে সরব পাঠ করে এবং সেটা তারা সহজে মনে রাখতে পারে। কবিতা, পদ্য, নামতা, কবিতা পদ্যর ক্ষেত্রেও তাই, সুর করে করে পড়ে জোরে জোরে সবাই সমবেতভাবে। আর নীরব পাঠ কি? যেটা নিজের কাছেও শ্রবণযোগ্য হবে না, অপরের কাছেও শ্রবণযোগ্য হবে না, কিন্তু নিজের কাছে হৃদয়ঙ্গম হবে, অর্থাৎ বুঝে বুঝে পড়বে, কোনো রকম কোনো সাউন্ড না থাকবে না। আর লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে 3 ভাগে কী কী দেখে নিই একবার। ধারণা পাঠ, কম্প্রিহেন্সিভ স্টাডি। চর্বণা পাঠ, ক্রিটিক্যাল স্টাডি। 3 সাধনা পাঠ, অ্যাপ্রিসিয়েশন স্টাডি। আচ্ছা 1 মিনিট, এখানে ধারণা পাঠ, চর্বণা পাঠ এবং সাধনা পাঠটা বলে দিই। ধারণা পাঠ মানে কি? কোনো বিষয়বস্তু সম্পর্কে জাস্ট ধারণা অর্জন করা, কি বলতে চাওয়া হয়েছে। চর্বণা পাঠ মানে কি? চর্বণা পাঠ মানে হচ্ছে যে একটা বিষয়বস্তুকে একবারে নিখুঁতভাবে চিবিয়ে চিবিয়ে চর্বণ করে তার ভেতর থেকে নিংড়ে আনা, কি বলতে চাওয়া হয়েছে। ক্রিটিক্যাল স্টাডি মূলত প্রবন্ধ পড়ার ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর ধারণা পাঠ, ধরো খবর কাগজের কোনো একটা ঘটনা পড়েছি জাস্ট ধারণা নেওয়ার জন্য, নিউজ পেপার। চর্বণা পাঠ কি? কোনো প্রবন্ধ পড়া, কোনো প্রাবন্ধিক প্রবন্ধ লিখে গেছেন, কী বিষয়ের উপর লিখে গেছেন, কি বলতে চেয়েছেন, পাঠক সমাজের প্রতি তার বক্তব্য কী। আর সাধনা পাঠ মানে কি? ধরো কোনো একটা কবিতা পাঠ করা হচ্ছে, সেটার স্বাদ গ্রহণ করা, কবির ভাবটা বোঝা, সেটা হচ্ছে সাধনা পাঠ। আচ্ছা, এবারে চলে আসি সরব পাঠের উপযোগিতাতে। কি বলা হচ্ছে? প্রাথমিক ভাষা শিক্ষার ক্ষেত্রে সরব পাঠ একান্ত অপরিহার্য, সেটা প্রথমেই বলে দিয়েছি, এবং সেটা সমবেত হলে আরও বেশি ভালো হয়। শিশুর কারণ কি না, শিশুর প্রকৃতির সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ, শিশুদের সেটা প্রাণবন্ত করে তোলে, শিক্ষক শিক্ষার্থী উভয়ের কাছেই আনন্দদায়ক। যখন শিক্ষার্থীরা দেখবে সুর করে করে পড়ছে, তখন না শুনতেও ভালো লাগে, শিক্ষক হিসেবে তুমিও শুনবে, দেখবে ভালো লাগবে, বিষয়বস্তুর প্রতি মনোযোগ থাকে। প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে শিক্ষার্থী দক্ষ হয়ে ওঠে, উচ্চারণ শিক্ষায় সহায়ক হয়। এটা মানে সঠিক উচ্চারণে দক্ষ তো হয় এবং উচ্চারণ করতে
সহায়ক হয়। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে প্রার্থের ত্রুটি সংশোধন করতে সহায়তা করে। ছন্দ ও যতিচিহ্নের ব্যবহারে দক্ষতা বাড়ায়। যেভাবে আছে, যখন কমা আছে একটু থেমে যেতে হয়, যেখানে পূর্ণচ্ছেদ অর্থাৎ দাঁড়িয়ে আছে সেখানে পুরো থেমে যেতে হয়, যখন জিজ্ঞাসা চিহ্ন আছে প্রশ্নের মতো করে পাঠ করতে হয়, সেগুলোর দক্ষতা তৈরি হয়। আঞ্চলিকতা দূরীকরণ হয়, কারণ আমাদের যে বই মূলত মান্য চলিতে লেখা থাকে, সেখানে বিভিন্ন যে আঞ্চলিক ভাষা আছে সেগুলো, উপভাষা যেগুলো আছে, সেই যে দোষে দুষ্ট অনেক শিক্ষার্থী থাকে, তো সেই আঞ্চলিকতা দূর হয় সরব পাঠ করলে। ভাষাকে দ্রুত অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা হয়, অর্থাৎ ভাষার যে ভাষা মানে কি প্রকাশ, সেটা প্রকাশমান, তার একটা নির্দিষ্ট ধ্বনিগত মাধুর্য আছে, সাউন্ড যেটাকে বলা হচ্ছে, সেটা রক্ষা পায়। সেটা যদি নীরব পাঠ করে তাহলে উচ্চারণ যদি না থাকে, তার যে ধ্বনিগত মাধুর্য সেটা থাকে না। ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে সহায়ক, অর্থাৎ উচ্চারণগত বিষয়টা এখানে চলে আসছে, ধ্বনির উচ্চারণ কিভাবে হয়। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সহায়ক, অবশ্যই মনোযোগ আকর্ষণ মানে মনোযোগ ধরেও রাখে। সঠিক বাচনভঙ্গি ও কথনশৈলী বৃদ্ধিতে সহায়ক। আঞ্চলিকতা দোষ দূরীকরণে সহায়ক। আচ্ছা, এটা আগে একবার পয়েন্টটা দিয়েছি, তাও ডবল হয়ে গেছে। বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণে সহায়ক। এই হচ্ছে উপযোগিতা। আচ্ছা, সরব পাঠের অসুবিধা কী কী একটু দেখে নিই। সময় সাপেক্ষ, অবশ্যই সময় সাপেক্ষ। নিজেরা যদি একটু সরব পাঠ এবং নীরব পাঠ করে দেখো তাহলে বুঝতে পারবে, যখন সরব পাঠ করবে অনেকটা সময় লাগে, যে সময় লাগে 10টা বাক্য পাঠ করার জন্য, তুমি যখন মনে মনে পড়বে অর্থাৎ নীরব পাঠ করবে তখন কিন্তু অতটা সময় লাগে না। শ্রম সাপেক্ষ, উচ্চারণ করতে হচ্ছে, শরীরের মধ্যে ক্লান্তি আসছে, অনেক শ্রম ব্যয় করতে হয়, শারীরিক অবসাদ আসে। অন্যের পড়াশোনা, চিন্তাভাবনা, কাজকর্মে ব্যাঘাত ঘটায়। তোমার কাছে যদি কেউ কোনো বিষয় মন দিয়ে নীরব পাঠ করে, সেক্ষেত্রে তোমার সরব পাঠ অন্যের কাছে ব্যাঘাত, তার চিন্তাভাবনা, কাজকর্মে বা পড়াশোনায় ব্যাঘাত তৈরি করে। মনোযোগ সবসময় নাও থাকতে পারে, এমনি পড়ে যাচ্ছে জোরে জোরে, কোনো রকম মনোযোগ নেই, সেটাও হয় অনেক সময়। অতিরিক্ত গোলমাদের মধ্যে ভুল উচ্চারণ ধরা কষ্টকর। 10 জন শিক্ষার্থী একসঙ্গে পাঠ করছে, কে ভুল উচ্চারণ করছে তখন কিন্তু ধরা যায় না, এটা কিন্তু একটা বড় অসুবিধে। সঠিক উচ্চারণ কে করছে আর ভুল উচ্চারণ কে করছে, কারণ দেখা যাবে 2 জন ভুল উচ্চারণ করছে, 8 জন সঠিক উচ্চারণ করছে, ওই সঠিক উচ্চারণের মধ্যে সুরে সুর মিলে যায়, ভুল উচ্চারণ ধরা সম্ভব হয় না। ছন্দ ও যতিচিহ্নেরও ভুল ধরা কষ্টকর হয়ে পড়ে যখন অতিরিক্ত একটা বড় গ্রুপ যখন সরব পাঠ করবে, কখন কিভাবে থামছে, কোন ভাব প্রকাশ করছে, সেই অনুযায়ী সরব পাঠ করছে কিনা, এগুলো অসুবিধের বিষয়। তারপরে চলে আসি নীরব পাঠের উপযোগিতাতে। জীবনের বহু বিস্তৃত ক্ষেত্রে নীরব পাঠেরই প্রয়োগ বেশি, কারণ শুধু ছোটোবেলার বিষয়টা ছাড়া যখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি তখন কিন্তু আমাদের মধ্যে নীরব পাঠের বিষয়টি অনেক বেশি চলে আসে। ঠিক আছে। মননশীলতার উপযোগী, অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায়, এগুলো আর ব্যাখ্যা করছি না, বাক্যেই বুঝতে পারছো। কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সহায়ক, মানে যখন নীরব পাঠ করছি তখন বুঝতে খুব সহজে বোঝা যায় এবং অল্প সময়ে বোঝা যায়। অকারণ শক্তি ক্ষয় রোধ করে, কারণ নীরবে পাঠ করা হচ্ছে, উচ্চারণ করে জোরে জোরে পড়া হচ্ছে না। গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়, এটা সবাই জানো। অসুবিধে কী কী আছে দেখে নিই। বাহ্যিক প্রভাবকের দ্বারা মনোযোগ সহজে বিক্ষিপ্ত হয়। মনে মনে আমি নীরব পাঠ করছি, বাইরে কোথাও একটা অনুষ্ঠানের জন্য গান বাজনা বাজছে বা কোথাও একটা কিছু হচ্ছে, সেটা আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করে। বাড়িতেই ধরো পাশে একটা কোনো বিষয় এমন একটা আলোচনা করছে যেটা সরব পাঠ করলে আমার কানে হয়তো অতটা জোরে এসে বাজতো না, কিন্তু যেহেতু নীরব পাঠ করছি কানে কথাবার্তাগুলো আসছে, মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। সঠিক উচ্চারণ করে পড়ছে কিনা বোঝা যায় না। শিক্ষার্থী সত্যিই পড়ছে কিনা সেটাও বোঝা যায় না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বইয়ের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে আছে, পড়ছে কি পড়ছে না, অন্য কি চিন্তা করছে বোঝা যায় না। আচ্ছা, বিষয়বস্তু শিক্ষার্থীর সঠিক বোধগম্য হচ্ছে কিনা বোঝা যায় না, কারণ কি সরব পাঠ করে পড়লে তার ভাব অনুযায়ী পাঠের প্রকৃতি তৈরি হয়, কিন্তু নীরব পাঠে বুঝতেই পারা যায় না যে শিক্ষার্থী আদৌ বুঝতে পারছে কি পারছে না। এবারে চলে আসি ধারণা পাঠে। ধারণা পাঠে কী বলা হচ্ছে দেখি। কোনো বিষয়বস্তু সম্পর্কে কেবল একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য এই পাঠ, যেমন সংবাদপত্র পাঠ, আমি উদাহরণ হিসেবে তখনই বলে দিয়েছিলাম। কোনো সাময়িক পত্রিকা পাঠ বা কোনো গ্রন্থ পড়া, গল্পগ্রন্থ পড়া প্রভৃতি ধারণা পাঠের জন্য উপযুক্ত। অনেকে আবার একে আয়ত্তীকরণ পাঠ বলে, এই টার্মটা গুরুত্বপূর্ণ। ধারণা পাঠের অপর নাম আয়ত্তীকরণ, অনেকে বলে থাকেন। চর্বণা পাঠ কি? কোনো কঠিন বিষয়বস্তুকে বিষয়ের বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ বোঝা।
যেমন কঠিন খাদ্যবস্তুকে চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, চর্বণা পাঠের ক্ষেত্রেও তেমনি কঠিন বিষয়বস্তুকেও চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, যার জন্য দীর্ঘ অনুশীলনের প্রয়োজন হয়। যে সমস্ত রচনায় বিষয়বস্তুর প্রাধান্য থাকে সেই সমস্ত ক্ষেত্রে চর্বণা পাঠ প্রয়োজন। এই পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুর প্রাধান্য যে সকল রচনায় থাকে তার জন্য যে পাঠের প্রয়োজন তা হলো সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ বা তিনটি এরকম বলে দিল বা সবকটি, তখন বলতে হবে সেটা চর্বণা পাঠ। বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য পাঠ ও তার বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ বোঝা, এটা চর্বণা পাঠের মধ্যে আসে। যেমন কোনো প্রাবন্ধিকের কথা যেমন বলেছিলাম, কোনো প্রবন্ধ পাঠ করা। সাধনা পাঠ কি? বিশেষত কাব্য কবিতার ক্ষেত্রে কবির আবেগ, উচ্ছ্বাস, অনুভূতির সঙ্গে একাত্মবোধ, এটাই হচ্ছে সাধনা পাঠ। কাব্য কবিতার রস বিশ্লেষণ বা রসাস্বাদন ও কবির ভাব সৌন্দর্যের বিষয়কে উপলব্ধি করা, এটা আমি তিনটে আগে বলেই দিয়েছি। তো আরও মানে এখানে বলতে আরও বিষয়টা তোমাদের কাছে আরও কি বলবো, তোমরা আরও দেখে ক্লিয়ার হবে বিষয়টা, যে বাক্যগুলো ব্যবহার করা আছে এখানে। কেমন? আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না। আমাকে একটু জানিও, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিও। হ্যাঁ, এবারে চলে আসি সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে। ইন্টেন্সিভ রিডিং, মনোযোগ সহকারে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করে বিষয়বস্তুকে অনুধাবন করাই হলো সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ, ইন্টেন্সিভ রিডিং। কাব্য কবিতার সমালোচনামূলক প্রবন্ধ যদি আমরা পাঠ করি সেটা কিন্তু সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ। একটা সমালোচনামূলক বিষয়, অর্থাৎ সেখানে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা গ্রহণযোগ্য নয়, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, এই বিষয়গুলো আমাদেরকে ওখানে অ্যানালাইজ করতে হয়। চর্বণা ও সাধনা পাঠের সমন্বিত প্রক্রিয়া হিসেবে সুসংহত পাঠ বা পুঙ্খানুপুঙ্খ পাঠ। কারণ কি? চর্বণা পাঠে চিবিয়ে চিবিয়ে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করা হয় এবং বিষয়বস্তু অনুধাবন করা হয়। সাধনা পাঠের ক্ষেত্রে কী হয়? মূল ভাব, অন্তর্নিহিত ভাব বোঝা হয়। তাহলে এ দুটোর একটা সমন্বিত প্রক্রিয়া বলে মনে করা হয় সুসংহত পাঠ বা পুঙ্খানুপুঙ্খ পাঠকে। এটাও কিন্তু খুব বড় একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চর্বণা ও সাধনা পাঠের সমন্বিত প্রক্রিয়া বলে বিবেচনা করা যেতে পারে কোন পাঠকে? সুসংহত ও পুঙ্খানুপুঙ্খ পাঠকে। ব্যাপক বা বিস্তৃত পাঠ কি? এক্সটেন্সিভ রিডিং, মানে এটা হচ্ছে মোটামুটি একবার পড়ে রসাস্বাদন করা। গল্প বা উপন্যাস পড়ে বিষয়বস্তু অনুধাবন, গল্প পড়লাম, উপন্যাস পড়লাম, দিয়ে এক বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা তৈরি করলাম। তারপরে বলা হচ্ছে অনুপূরক বা সম্পূরক পাঠ, সাপ্লিমেন্টারি রিডিং, মানে এই যে ভাগগুলো আসছে, যে ধরনের পাঠগুলো আমরা পড়লাম প্রথমে, সরব, নীরব, সাধনা, চর্বণা এবং ধারণা, তাছাড়াও আরও কিছু এগুলো বিভাগ আর কি। এটা কি বলা হচ্ছে? কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য পরিপূরক গ্রন্থের সাহায্য নেওয়া। অর্থাৎ আমি ভূগোল পড়ছি, একটা লেখকের বই না পড়ে অন্য আরেকটা লেখকের বই পড়লাম, বা তৃতীয় কোনো লেখকের আবারও বই পড়লাম, অর্থাৎ পরিপূরক একটা গ্রন্থের সাহায্য নিলাম। এখানে সহায়ক গ্রন্থটাই হচ্ছে বিশেষভাবে উপযুক্ত। উদাহরণ, রেফারেন্স বই, কোনো সহায়ক গ্রন্থ, ভূগোলের সহায়িকা, ইতিহাসের সহায়িকা, বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য বাংলার সহায়িকা, এইভাবে বিষয়টা হতে পারে। সমধর্মী বা সমান্তরাল পাঠ, এটার ক্ষেত্রে সেই উদাহরণটা আরও ভালো আসবে, যে একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার জন্য তিনটে টেক্সট পড়া, একটা টেক্সট না পড়ে, এটা হচ্ছে সমধর্মী বা সমান্তরাল পাঠ। কোল্যাটারাল বা প্যারালাল রিডিং, কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য একটি পুস্তক পাঠকের কাছে যথেষ্ট মনে নাও হতে পারে, সেই ধরনের সমধর্মী কিছু বই বা বিষয়বস্তু পড়া। ভূগোলের জন্য আমি আরও দ্বিতীয় লেখকেরও বই ভূগোল পড়লাম, তৃতীয় লেখকেরও ভূগোল পড়লাম একই টপিকের ওপর, সেটা সমধর্মী বা সমান্তরাল। আর অনুপূরক বা সম্পূরকের ক্ষেত্রে কিন্তু সহায়িকা বই, এই ধরনের বিষয়টাই বেশি উদাহরণ হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে আসি আদর্শ পাঠের বৈশিষ্ট্য। ভাষা ও সাহিত্যের সার্থক ব্যবহার করে বিষয়বস্তুকে সঠিকভাবে উপলব্ধি করা হচ্ছে আদর্শ পাঠের বই। সঠিকভাবে বিষয়বস্তু যদি উপলব্ধি না করা যায় সেটা আদর্শ পাঠ হবে না। সাধারণভাবে আদর্শ পাঠের 4টি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। সেটা কি কি? নির্ভুলতা, অ্যাকুরেসি, নির্ভুলভাবে আমরা পড়ব। গতি, একটা নির্দিষ্ট গতি থাকবে, স্পিড, উপলব্ধি, আমাদের মধ্যে সেই বিষয়টা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারবো, কম্প্রিহেনশন যেটাকে বলা হচ্ছে। আরেকটা কি? যে বিষয়টা উপলব্ধি করব সেটা আমরা পরবর্তী ব্যবহারিক জীবনে সেটা প্রয়োগও করতে পারবো, তথা অভিব্যক্তি, এক্সপ্রেশন। নির্ভুলতাকে কি বলা হচ্ছে? কোনো প্রকার ভুল ছাড়া সঠিকভাবে পাঠ করা। প্রাথমিক স্তরে কম গতি থাকবে, ধীরে ধীরে পড়ার গতি বাড়বে, সেটাই হচ্ছে আদর্শ গতি।
শিশুরা যখন প্রথমে পড়তে শেখে দেখবে ধীরে 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 পড়তে শেখে, যখন বড় হয় পরপর আরও তার পাঠের গতি বাড়তে থাকে। এটাই হচ্ছে আদর্শ পাঠ্যের বৈশিষ্ট্য। সঠিকভাবে বোঝা, কি বলতে চাওয়া হচ্ছে, অন্তর্নিহিত বিষয় কি, ভাব কি, অর্থ কি, এবং সেটা প্রাথমিক স্তর থেকেই নজরে রাখতে হবে যে সঠিকভাবে বুঝতে পারছে কি না, তার জন্য প্রশ্ন উত্তর প্রয়োগ করে জানতে হবে। আর অভিব্যক্তি মানে কি? অনুভূতি ও উপলব্ধির সার্থক অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ, সঠিকভাবে করতে পারছে কি না। এই 4টে বৈশিষ্ট্য যখন আমাদের চোখে পড়বে তখনই আমরা বলবো সেটা আদর্শ পাঠ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। কেমন? মূলত সরব পাঠের মধ্য দিয়ে এটি প্রকাশ পায়। তো এই হলো আদর্শ পাঠের 4টি বৈশিষ্ট্য। এখান থেকেও প্রশ্ন এইভাবে আসবে যে আদর্শ পাঠের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় বা কোনগুলি অন্তর্ভুক্ত, এইভাবে অপশান দিয়ে দিতে পারে। বা এরকম প্রশ্ন আসবে কোনো প্রকার ভুল ছাড়া সঠিকভাবে পাঠ করাকে কী বলা হবে, হ্যাঁ, বা অনুভূতি উপলব্ধি দিয়েও প্রশ্ন দিয়ে দিতে পারে, এইভাবে প্রশ্ন আসবে। আচ্ছা, এবারে আমরা চলে আসি লিখনে। লিখন মানে রাইটিং, ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপনের জন্য কিছু লেখাকেই লিখন বলা হয়, এটার ব্যাখ্যা করলাম না। কথা বলা, শোনা, পড়ার দক্ষতা ঠিকমতো থাকলে লেখার দক্ষতা বাড়ে। তাহলে লেখার দক্ষতা মূলত নির্ভর করছে 3টে বিষয়ের উপর: কথন, শ্রবণ এবং পঠন। এগুলো যদি সঠিকভাবে দক্ষ হয় শিক্ষার্থী এগুলোতে, তাহলে সে অবশ্যই লিখিত বিষয়ে দক্ষ হবে। ব্যতিক্রম থাকতেই পারে, তবে সাধারণত এটা হয়। ভাষার লিখিত রূপের মধ্য দিয়েই আগামী দিনের মানুষের জন্য স্থায়ী রূপে সংরক্ষিত হয়। ভাষার যে লিখিত রূপ না, এই যে লিখন, যে যা লিখে যাচ্ছেন, সাহিত্যিক, বৈজ্ঞানিক, প্রাবন্ধিক, যাই হোক না কেন, সেগুলো কিন্তু লিখনটা কিন্তু স্থায়ীভাবে সংরক্ষিত হয়। সংরক্ষিত হওয়ার বিষয়টা হাইলাইট করা আছে, দেখো। শ্রবণ, কথন, পঠন এগুলো কিন্তু স্থায়ী নয়। যেটুকু সময় শুনছো ওইটুকু সময়ের জন্য শ্রবণ, যেটুকু বলছো ওইটুকু সময়ের জন্য কথন, যেটুকু পড়ছো ওইটুকু সময়ের জন্য পঠন। কিন্তু যখন লিখছো, কোনো কিছু খাতাতে লিখছো, পেজে লিখছো, পৃষ্ঠাতে লিখছো, সেটা কিন্তু থেকে যাচ্ছে সব সময়ের জন্য স্থায়ীভাবে। তাহলে ভাষা শিক্ষণ দক্ষতার মধ্যে কোন দক্ষতা স্থায়ী রূপ পায় বা স্থায়ী রূপে সংরক্ষিত হয়? লিখন। এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবারে দেখি সুলিখনের কিছু বৈশিষ্ট্য আছে। স্পষ্টতা, অর্থাৎ বর্ণ, ধ্বনি এগুলো সঠিকভাবে স্পষ্টভাবে লিখতে হবে। দ্রুততা, স্বচ্ছন্দ, গতিময়তা, লেখার একটা নির্দিষ্ট গতি, একেবারে স্লো নয়, একেবারে স্পিডে লেখা নয়, একটা মার্জিত পরিশীলিত গতি থাকবে সঠিকভাবে লেখার জন্য। নির্ভুলতা, নির্ভুলভাবে লিখতে হবে, যেমন স্পষ্ট হবে তেমন নির্ভুলও হবে। কারেক্টেডনেস, ভুলভাল থাকবে না, বানানের ভুল থাকবে না, ব্যাকরণগত ভুল থাকবে না, ছেদজ্যোতি চিহ্নের ভুল থাকবে না, এই ধরনের। যুক্তাক্ষরের ভুল থাকবে না। সরলতা, সিম্পলিসিটি, অর্থাৎ সরলভাবে লিখবে। যুক্তাক্ষর কীভাবে যুক্ত করা হয়, এখন যেমন কি হচ্ছে, এটাকে যেমন সরল রূপ দিয়ে দেওয়া হয়েছে। কয়তো, কয়তোটাকে কীরকম লেখা হতো আগে? ওয়ের মতো দিয়ে কয়ের ডান্ডি, কিন্তু এখন কি হয়, কয়ের নিচে ত লেখা হয়। তো এখানে একটা সরলতা আসছে, মানে সিম্পলিসিটির জায়গা তৈরি হয়ে গেছে, এখন এইভাবে নিয়ম এসে গেছে। সৌন্দর্যমণ্ডিত রেখাবিন্যাস, লে আউট, সরল রেখায় বিন্যাস, অর্থাৎ সরল রেখায় সুন্দরভাবে লেখা হবে, লাইন বেঁকে যাবে না এদিক ওদিক। জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার, এটা আর ব্যাখ্যা করছি না, যেটাকে বলা হয় প্রপার পাংচুয়েশন। স্পেস বা ব্যবধান, শব্দের সঙ্গে আরেকটা শব্দের যে ব্যবধান, শব্দের সঙ্গে শব্দ জড়িয়ে যাবে না, লাইনের সঙ্গে লাইনের জড়িয়ে যাবে না, হ্যাঁ। অক্ষরের সমতা বা সমরূপতা, ইউনিফর্মিটি, অক্ষরের আকৃতি ও উচ্চতা। লিখলাম, করলাম, কথাটা ধরো লিখলাম, ক ছোট হয়ে গেছে, র বড় হয়ে গেছে, এরকম যেন না হয়, যেন সমানভাবে লেখা হয়, একই আকৃতির হয়, একই উচ্চতা হয়। এবারে চলে আসি লিখন দক্ষতা উন্নয়ন করার 4টি প্রধান স্তম্ভ। কি কি? শব্দভাণ্ডারের উন্নতি, শব্দভাণ্ডার যদি না থাকে তুমি লেখার দিক থেকে দক্ষ হতে পারবে না। বানানের শুদ্ধতা থাকবে, এটার ব্যাখ্যা করলাম না। পঠন দক্ষতার উন্নতি, যত পাঠ করবে, যত সেটা উপলব্ধির স্তরে গিয়ে পৌঁছবে, তত লেখার দক্ষতা বাড়বে, অর্থাৎ প্রকাশ করার যে দক্ষতা সেটা তত বাড়তে থাকবে। কারণ কি, তার মাধ্যমে উপলব্ধির জায়গা আসছে, অর্থের জায়গা আসছে, অনুভূতির জায়গা আসছে, শব্দভাণ্ডার বাড়ছে, নতুন নতুন শব্দ দেখছো, এই জায়গাগুলো চলে আসে। ব্যাকরণের যথার্থতা,
এই চারটি হচ্ছে প্রধান স্তম্ভ লিখন দক্ষতার ক্ষেত্রে। এই চারটি স্তম্ভ যদি মেনে চলা যায় তাহলে লেখনে বলা যেতে পারে শিক্ষার্থী দক্ষ বা ব্যক্তি দক্ষ। এছাড়া আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো একটু জেনে নিই। এই চারটি প্রধান স্তম্ভ ছাড়া আছে লেখার হরফ যেন স্পষ্ট হয়, হরফগুলি যেন একই আকারের হয়। গত স্লাইডে সেইগুলোই বলা হয়েছে, সেটা আর একটু আলাদাভাবে লেখা হয়েছে এখানে। শব্দের শব্দরূপ শিশু লিখছে কি না, শব্দের শুদ্ধ রূপ শিশু লিখছে কি না দেখতে হবে। ব্রাহ্মণ যখন লিখছে হয় মটা ঠিকমতো লিখছে কি না সেই বিষয়টা। নিজস্ব জ্ঞানে কতটা নিজের মতো লিখতে পারছে তা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। কোনো বিষয় মুখস্থ করে এসে লিখে দেওয়া নয়, নিজের চিন্তা ভাবনায় নিজের প্রচেষ্টাতে সে কতখানি সঠিক লিখতে পারছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন নিয়মিতভাবে লিখতে হবে। ঠিক আছে, তো লিখন দক্ষতা উন্নত করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে, তবেই লিখন দক্ষতার উন্নয়ন সম্ভব। ঠিক আছে, তাহলে এই মোটামুটি দুদিনের ক্লাসে আমরা ভাষা শিক্ষণ দক্ষতার বিষয় সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা চলে আসি কয়েকটা এমসিকিউ প্রশ্নে চলে আসি। ঠিক আছে, দেখো প্রশ্ন বলা হচ্ছে সঠিক বিকল্প নির্বাচন করুন। 1 শ্রবণ, 2 কথন, 3 পঠন, 4 লিখন। ABCD দেওয়া আছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট ক্রমে সাজানোর কথা বলা হয়েছে। এখানে হয়তো অনেক সময় এরকমও বলে দিতে পারে যে নির্দিষ্ট ক্রম কোনো উল্লেখই করলো না। ঠিক আছে, এখানে দেখো শ্রবণ, কথন, পঠন, লিখন, এখানে দিয়ে অপশানগুলো দেওয়া আছে। এবারে তোমরা কোনটা সঠিক হবে একটু চিন্তা করো এবং সেটা পজ করে চিন্তা করবে ভিডিওটা, কেমন? তারপরে আমি বলে দিচ্ছি অ্যান্সার। এবারে চলে আসি অ্যান্সারে। বলা হচ্ছে অপশান এ, অর্থাৎ 1, 2, 3, 4। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আসবে শ্রবণ, তারপরে কথন, তারপরে পঠন এবং তারপরে লিখন। এইভাবেই ক্রম অনুযায়ী ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তির যে 4টে ভিত্তি আছে এটা এইভাবে ক্রম অনুযায়ী হয়। ঠিক আছে, আচ্ছা এবারে পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো বলা হচ্ছে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীকে প্রাথমিকভাবে সেই ভাষা লেখানোর ব্যবস্থা করা উচিত, শোনানোর ব্যবস্থা করা উচিত, পড়ানোর ব্যবস্থা করা উচিত, অনুশীলনের ব্যবস্থা করা উচিত। আবারও পজ করে একটু চিন্তা করে নাও কোন অপশানটা হবে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। অ্যান্সারটা তোমরা মনে মনে ভেবে নেবে, দিয়ে দেখবে যে আমি যখন অ্যান্সার বলছি তার সঙ্গে মিলছে কি না। যদি মিলে যায় ঠিক আছে, আর যদি না মিলে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? আচ্ছা এবারে অ্যান্সারে চলে আসি। অ্যান্সার বি, শোনানোর ব্যবস্থা করা উচিত। যখন আমরা শ্রবণ দক্ষতার বিষয়টি আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো শিশু যখন প্রথম থেকেই শেখে, শুরু থেকেই শেখে, তখন কিন্তু শুনে শুনে শেখে। তাহলে ভাষা শেখার ক্ষেত্রে প্রাথমিকভাবে, টার্মটা দেখো এই জন্য দেওয়া আছে প্রাথমিকভাবে, ঠিক? এমনি যদি প্রাথমিকভাবে টার্মটা না থাকতো তাহলে সবগুলো অপশানই হয়তো ঠিক, কিন্তু এখানে বলা আছে প্রাথমিকভাবে, মানে সবার প্রথমে কোন বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত? প্রথমেই কিন্তু শোনানোর ব্যবস্থা করা উচিত। একটু যদি মনে করে দেখো ক্লাসটা যেখানে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবারে চলে আসি নেক্সট প্রশ্নে। বলা হচ্ছে শ্রবণ চিন্তন শক্তি বাড়াতে সাহায্য করে, বক্তব্য পরিবেশনে যথার্থতা আনে, সঠিক উচ্চারণ শেখায়, শুদ্ধভাবে ভাব প্রকাশে সহায়তা করে। নিচের কোন বিকল্পটি সঠিক নয়? অর্থাৎ শ্রবণের ক্ষেত্রে যে 4টি অপশান দেওয়া আছে কোনটি সঠিক নয়, এটা একটু তোমরা আবার ভেবে নাও, আবার পজ করে ভেবে নাও, মনে মনে অ্যান্সার রাখো, তারপরে উত্তর মিলিয়ে দেখবে, তারপরে আমি অ্যান্সার বলছি। এবারে অ্যান্সারে চলে আসি, কেমন? বলছে অপশান ডি, অর্থাৎ কোনোটিই নয়। কারণ কি না, শ্রবণ চিন্তন শক্তিও বাড়ায়, বক্তব্য পরিবেশনেও যথার্থতা আনে, সঠিক উচ্চারণও শেখায় এবং শুদ্ধভাবে ভাব প্রকাশে সহায়তা করে। কারণ কি, আমি যখন কোনো জিনিস শুনছি, যখন সেই শোনার পরে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করি না, তখন বিষয়টাকে আমাদের অ্যানালিসিস করে উপলব্ধি করতে হয়, অর্থাৎ তখন আমাদের চিন্তন প্রক্রিয়াটা সক্রিয় হয়, তাহলে সেটা চিন্তন শক্তি বাড়াতে সহায়তা করলো। আচ্ছা, আমি যদি কোনো বিষয় শুনি, সঠিকভাবে শুনতে পারি, উপলব্ধি করি, বুঝতে পারি, তখন আমি যখন কোনো বক্তব্য পরিবেশন করব তখন সেক্ষেত্রেও যথার্থতা আনে। সেই শ্রবণটা সেটা তখন একটা উদ্দীপক হিসেবে ওখানে কাজ করছে।
আবার কি, যখন কেউ কিছু বলছে সঠিকভাবে যখন আমি শুনছি, তখন সঠিক উচ্চারণটা যদি আমরা শুনে থাকি, তাহলে সেই সঠিক উচ্চারণটা আমরাও শিখে নিতে পারি। ঠিক আছে, বা কোনো অডিও রেকর্ডিং থেকেও সঠিক উচ্চারণ আমরা শিখতে পারি শ্রবণের মাধ্যমে। আর লাস্ট কি বলছে, শুদ্ধভাবে ভাব প্রকাশে কেন সহায়তা করে? না, শ্রবণ যদি সঠিক হয়, সফল হয়, দক্ষতা যদি আমাদের শ্রবণে থাকে, তাহলে আমরা বিষয়টা সঠিকভাবে অ্যানালিসিস করব, চিন্তন প্রক্রিয়া সঠিকভাবে কাজ করবে, এবং যখন আমরা ভাব প্রকাশ করব তখন সেটা সঠিকভাবেই আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে অপশান কোনোটিই নয় হবে, অর্থাৎ প্রত্যেকটিই সঠিক বিকল্প। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে পঠনের মধ্যে কোন দক্ষতা লুকিয়ে থাকে? আমরা কিন্তু আলোচনা করার সময় বলে দিয়েছি, শ্রবণ, লিখন, অনুশীলন এবং কথন। একইভাবে অপশান দেওয়া আছে, দেখো ABCD। তো এখানে তোমরা আবার একইভাবে পজ করে একটু ভেবে নাও, তারপরে আমি উত্তরে চলে আসছি। এবারে উত্তরে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ 4, মানে শুধু কথন। তাহলে এখানে যখন আলোচনা করেছিলাম, একবার মনে করে দেখো, বলেছিলাম যে পঠনের মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। কারণ কি না, যখন আমরা পাঠ করছি কোনো বিষয়, যখন পাঠ করছি সেই বিষয়টা আমরা উচ্চারণ করছি, কিংবা নীরবেও উচ্চারণ করছি, কিংবা সরবে উচ্চারণ করছি, এবং সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যখনই আমরা সরব বা নীরব উচ্চারণ করে পড়ছি, তখন কিন্তু সেটা কথনের ক্ষেত্রে, মানে কথন দক্ষতার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে। আমরা আলোচনা করার সময় বলেছিলাম যে পঠনের মধ্যে লুকিয়ে থাকে কথন দক্ষতা। ঠিক আছে, তো মোটামুটি ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তি থেকে মোটামুটি এই কয়েকটা এমসিকিউ আলোচনা করলাম। আরও এমসিকিউ আমরা পরে আলোচনা করব, যখন আমরা এমসিকিউ আলোচনার সিরিজ আলোচনা করব, মানে পেডাগজি আলোচনার সিরিজ আলোচনা করব, তখন আরও বেশি বেশি করে আমরা এমসিকিউ আলোচনা করব এক একটা টপিক নিয়ে। কিন্তু শুধুমাত্র এক একটা টপিক নিয়ে না, ওখানে মিক্সড থাকবে। ঠিক আছে, হয়তো একটা টপিক থেকে 2টো প্রশ্ন থাকলো, আরও একটা টপিক থেকে একটা থাকলো, কিংবা অন্য কোনো টপিক থেকে 3টে প্রশ্ন থাকলো, এইভাবে মিক্সডভাবে আলোচনা করব। মিক্সডভাবে আলোচনা করলে কী হবে, র্যান্ডম আলোচনাতে চিন্তন প্রক্রিয়াটা আমাদের আরও বেশি কার্যকরী হবে। একটা টপিক নিয়ে যখন চিন্তা করব, আবার যখন অন্য টপিক নিয়ে চিন্তা করব, তখন অনেকগুলো বিষয় একসঙ্গে আমাদের আলাপ আলোচনা হবে, এবং বিষয়গুলো আমাদের মধ্যে স্থায়ীভাবে থেকে যাবে। কারণ পরীক্ষার প্রশ্নতে তো আর একটা টপিকে থাকে না, একাধিক টপিক নিয়ে থাকে, তো প্র্যাকটিসটাও সেভাবে তৈরি হবে। ঠিক আছে, তাহলে আজ আমাদের ভাষা শিক্ষণ দক্ষতার 2টো ভিত্তি নিয়ে আলোচনা হলো, সেটা হচ্ছে পঠন এবং লিখন নিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে কয়েকটা এমসিকিউ প্রশ্নও আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও, এবং টার্গেট নিয়ে থাকো বেশি স্কোর করে যেন টেট কোয়ালিফাই করতে পারো। কেমন?